গল টেস্টটা ড্র হয়েছে এবং সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা একে অপরের মুখোমুখি হবে কলম্বোর সিংহালি স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে। ঐতিহ্যবাহী এই গ্রাউন্ডে প্রচুর টেস্ট ম্যাচ হয়েছে বটে, তবে পোস্ট কোভিড এরাতে অর্থাৎ 2020-এর পর থেকে মাত্র দুটো টেস্ট অনুষ্ঠিত হয়েছে এই মাঠটাতে। এবং সেখানে 2023-এ শ্রীলঙ্কা পাকিস্তানের বিরুদ্ধে এক ইনিংস এবং 222 রানের বিশাল ব্যবধানে হেরেছিল, যেটা সেই সময়ে তাদের ঘরের মাটিতে সবচাইতে বড় ব্যবধানের পরাজয়। এবং তারপর 2024-এ আফগানিস্তানের সঙ্গে একটাই মাত্র টেস্ট সিরিজ ছিল, সেই টেস্টে শ্রীলঙ্কা 10 উইকেটে জয় পেয়েছিল এই আফগানিস্তানের বিরুদ্ধে, এবং এইটাই ছিল শেষ টেস্ট। অর্থাৎ প্রায় 1.5 বছর পর এসএসজি কলম্বোতে অনুষ্ঠিত হবে আরও একটা টেস্ট ম্যাচ। এই ভিডিওতে মূলত দুই দলের প্রেডিক্টেড 11টা কেমন হতে পারে সেই ব্যাপারটা নিয়েই আলোচনা করব। প্রথমে যদি একটা ব্যাকড্রপ তৈরি করি যে এই টেস্ট ম্যাচের প্রেক্ষাপটটা কি, কলম্বোতে উইকেটের আচরণটা কেমন হয় এবং রিসেন্ট টেস্ট ম্যাচগুলোতে কলম্বোতে কি ধরনের আচরণ করেছে উইকেট, কি ধরনের রেজাল্ট এসেছে। শুরুতেই কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে শ্রীলঙ্কা পাকিস্তানের বিরুদ্ধে 2023-এ খেলেছিল, সেখানে ইনিংস এবং 222 রানে হেরেছে। 2024-এ আফগানিস্তানের সঙ্গে শ্রীলঙ্কা 10 উইকেটে জিতেছে। একটা ব্যাপার সেখানে কমন, যেই দলটা আগে ব্যাটিং করেছে সেই দলটাই হেরেছে। অর্থাৎ কলম্বোতেও আবারও এমন একটা পিচ আমরা পেতে যাচ্ছি যেখানে প্রথম দিনে পেস বোলাররা সাধারণত একটা সুবিধা পেয়ে থাকেন, এবং সেই সুবিধা নেয়ার জন্য সাধারণত যেই দল টসে জয়লাভ করে তারা ফিল্ডিং এর সিদ্ধান্তই নেয়। অর্থাৎ ফোর্থ ইনিংসে ব্যাট করার যেই ঝামেলা বা যেই সমস্যা, সেটা নিয়ে খুব একটা বিচলিত হন না। শুরুতেই প্রতিপক্ষকে একটা কন্ডিউসিভ পেস বোলিং কন্ডিশনে প্রতিপক্ষকে প্রথম ইনিংসে কম রানে আটকে দেওয়ার একটা প্রয়াস থাকে দলগুলোর মধ্যে। সো এই বিবেচনাগুলো কেন করছি তার কারণটা হচ্ছে এটার উপরেই আসলে নির্ভর করবে দুই দল কিভাবে তাদের লাইন আপটা সাজাবে, তাদের টিম ব্যালেন্সটা কিভাবে তৈরি করবে। আমরা প্রথমে যদি শ্রীলঙ্কার দিকে আসি, ফোর্স চেঞ্জের কথা বলছিলাম। অ্যাঞ্জেলো ম্যাথিউস ডেফিনেটলি তার ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলেছেন, সুতরাং তিনিই থাকছেন না। তার জায়গায় শ্রীলঙ্কা দলটায় কারা ঢুকবেন? দ্বিতীয় টেস্টের জন্য যে স্কোয়াডটা শ্রীলঙ্কা ঘোষণা করেছে সেখানে কিন্তু বেশ কিছু ডেবিউর অপেক্ষায় থাকা ক্রিকেটাররা রয়েছেন, এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের জায়গায় যেই দুজনের নাম সবচাইতে বেশি উচ্চারিত হচ্ছে, যাদের মধ্যে যে কোনো একজন হয়তো সুযোগ পেয়ে যাবেন, তার মধ্যে একজন হচ্ছেন পাওয়ান রাতনায়েকে এবং দ্বিতীয় জন হচ্ছেন পাসিন্দু সুরিয়াবান্দারা। এই দুজনই ডোমেস্টিক ক্রিকেটে অভিজ্ঞ দুজন ক্রিকেটার, প্রচুর রান তাদের রয়েছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে, এবং সে কারণেই অভিষেকের অপেক্ষায় দুজনের মধ্যে যে কোনো একজনের খেলার সম্ভাবনাটা রয়েছে। এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসকে রিপ্লেস করে 4 নম্বর পজিশনটায় তারা হয়তো এই দুজনের মধ্যে যে কোনো একজনকে নামিয়ে দিতে পারে। সুতরাং অভিষিক্ত কিছু ক্রিকেটার দলে ঢুকতে চলেছেন শ্রীলঙ্কার এই একাদশটায়। এবারে আসি শ্রীলঙ্কার মিলান রাতনায়েকের সমস্যার সমাধানটা নিয়ে তারা কি চিন্তা করছে সেই বিষয়টায়। 19 জনের যে স্কোয়াডটা শ্রীলঙ্কা ঘোষণা করেছে সেই জায়গায় কিন্তু মিলান রাতনায়েকে বাদে কোনো পেস বোলিং অলরাউন্ডার নেই, সুতরাং তার জায়গায় লাইক ফর লাইক পরিবর্তন আনার কোনো সুযোগ নেই। শ্রীলঙ্কা যদি দ্বিতীয় টেস্টে একজন স্পিনিং অলরাউন্ডার ঢোকাতে চায় সেই ক্ষেত্রে দুনিত ওয়েল্লালাগের কথা তারা অবশ্যই চিন্তা করতে পারে, কারণ দ্বিতীয় টেস্টের আগে তাকেও কিন্তু স্কোয়াডের ভিতর অন্তর্ভুক্ত করা হয়েছে। সাধারণত হোয়াইট বল ক্রিকেটে দারুণ খেলেন দিনুত ওয়েল্লালাগে এবং আমরা দেখেছি তার পারফরমেন্স। তবে টেস্ট ম্যাচের যদি হিসাব করি সেখানে মাত্র একটা টেস্টই খেলেছেন 2022-এ পাকিস্তানের সঙ্গে গলে, এবং সেখানে আসলে খুব একটা ইমপ্রেসিভ পারফরমেন্স তিনি দেননি। তো সাধারণত যিনি হোয়াইট বল ক্রিকেটের একজন এক্সপার্ট, তাকে টেস্ট ক্রিকেটে এই ম্যাচটাতে একজন স্পিনিং অলরাউন্ডার হিসেবে নামানো হবে কিনা সেটা একটা বিবেচনার বিষয় হবে শ্রীলঙ্কার জন্য। এবং থারিন্দু রাতনায়েকে, যিনি দু হাতেই বল করতে পারেন, তাকে কিন্তু প্রথম টেস্ট খেলিয়েছিল শ্রীলঙ্কা। তার কাছ থেকে যে সার্ভিসটা তারা আশা করেছিল, হ্যাঁ তিনি উইকেট তুলে নিয়েছেন কিছু, তবে খুব একটা যে এফেক্টিভ হতে পেরেছেন সেটাও কিন্তু বলা যাবে না। শ্রীলঙ্কার স্পিনাররাই ইন জেনারেল প্রথম টেস্টে খুব একটা ভালো করতে পারেননি, প্রভাত জয়সূর্য নিজেও ভালো করতে পারেননি। তো থারিন্দু রাতনায়েকে তিনি কি দলে থাকছেন কি থাকছেন না সেটাও আরেকটা কন্টেনশনের বিষয়। তো আমরা একেবারে প্রথম থেকে যদি নিচের দিকে চলে আসি, সেই ক্ষেত্রে আমরা শ্রীলঙ্কার লাইন আপটা এভাবে দেখতে পারি। ওপেনিং পজিশনে হয়তো কোনো পরিবর্তন হচ্ছে না, পাথুম নিসাঙ্কা এবং উদারা এই দুজনই ওপেন করবেন। তারপর 3 নম্বরে দীনেশ চান্দিমাল থাকবেন, যিনি এর আগে কলম্বোতে যখন পাকিস্তানের বিরুদ্ধে বা আফগানিস্তানের বিরুদ্ধে যখন শ্রীলঙ্কা খেলেছিল সেখানে কিন্তু তিনি একটা শতকও পেয়েছেন, সুতরাং খুব ভালো ফর্মের একজন ক্রিকেটার। 4 নম্বরে আমার কাছে মনে হচ্ছে পাওয়ান রাতনায়েকের সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সুতরাং তার ডেবিউটা হয়তো আমরা দেখে ফেলতে পারি। 5-6-এ কোনো পরিবর্তন হওয়ার কোনো আভাস নেই, সেখানে কামিন্দু মেন্ডিস এবং ধনঞ্জয় ডি সিলভা, যারা বাংলাদেশকে খুবই খুবই বিরক্ত করতে পছন্দ করেন মিডল অর্ডারে, এই দুজনের জায়গাটা ডেফিনেটলি পাকা থাকবে। এবং 7 নম্বরে উইকেট কিপার ব্যাটার কুশাল মেন্ডিস খেলবেন। এরপর থেকে ইন্টারেস্টিং পার্টটা শুরু হচ্ছে শ্রীলঙ্কার। তারা যদি 3 পেসার নিয়ে খেলতে চায়, যেহেতু মিলান রাতনায়েকে নেই, আমার মনে হচ্ছে সেই জায়গাটায় কাসুন রাজিতা, বিশ্ব ফার্নান্ডো এই দুজন দলে ঢুকে যাবেন, সাথে আসিতা ফার্নান্ডো আছেন, সুতরাং 3 পেসারের জায়গা হবে, সেই সাথে প্রভাত জয়সূরিয়া তার জায়গাটা হয়ে যেতে পারে।
তো এভাবেই শ্রীলঙ্কা লাইন আপটা সাজাতে পারে যদি তারা 3 পেসার নিয়ে খেলতে চায়, এবং প্রভাত জয়সূর্য তাদের মূল স্পিনার, ধনঞ্জয় ডি সিলভা ব্যাকআপ স্পিনারের দায়িত্বটা পালন করবে। এছাড়া যদি শ্রীলঙ্কা চিন্তা করে যে তারা 2জন পেসার নিয়ে খেলবে, সেই ক্ষেত্রে আসিতা ফার্নান্ডোর সঙ্গে বাহাতি বিশ্ব ফার্নান্ডোকে তারা নামিয়ে দিতে পারে, এবং সেই সাথে আরো একজন অলরাউন্ডারকে তারা অন্তর্ভুক্ত করতে পারে, দুনিত ওয়েল্লা লাগে। তিনি আসলে মিলান রাতনায়কের পরিপূরক হিসেবে সেই জায়গাটায় কাজ করতে পারেন। এবারে বাংলাদেশের প্রাথমিক একাদশটা কেমন হতে পারে সেই জায়গায় চলে আসি। খুব ইন্টারেস্টিং বেশ কিছু আলোচনা কিন্তু হচ্ছে। আমরা দেখেছি যে বাংলাদেশ স্কোয়াডটায় আসলে কোনো ব্যাকআপ ওপেনারের জায়গা নেই। এনামুল হক বিজয় ফার্স্ট টেস্টে খারাপ করেছেন, অনেকেই বলছেন তাকে আরো একবার সুযোগ ডেফিনেটলি দেওয়া উচিত, এই সিরিজের এই টেস্টটাতেও তাকে খেলানো উচিত। সো এনামুল হক বিজয়কে যদি বাংলাদেশ রাখে, সেই ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজকে দলে ঢোকাতে হলে আইদার নাইম হাসান কিংবা জাকের আলী অনিক, এই দুজনের একজনকে হয়তো বাদ হতে হবে। লিটন কুমার দাস যেহেতু কিপিং এর দায়িত্বটা সামলাচ্ছেন, জাকের আলী অনিককে আসলে কিপার হিসেবে প্রয়োজন নেই, তবে তিনি অ্যাজ আ লোয়ার মিডল অর্ডার ব্যাটার টেস্ট ক্রিকেটের রিসেন্ট সময় বাংলাদেশের সাফল্যের পেছনে বেশ ভালো অবদান রেখেছেন। আগের কিছু ভিডিওতে সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু কথা বলেছি। তো সেইটার বেসিসে আমার কাছে মনে হচ্ছে জাকেরকে আসলে বাদ দেওয়াটা খুব কঠিন একটা সিদ্ধান্তই হবে, এবং নাইম হাসান যিনি কিনা প্রথম টেস্টে অলরেডি 5টা উইকেট পেয়ে গেছেন, তাকেও বা কিভাবে বাদ দেন। সুতরাং মেহেদী হাসান মিরাজ যদি ঢোকেন, আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় ক্যান্ডিডেট যাকে আসলে বাংলাদেশ এলিমিনেট করবে প্রাথমিক একাদশ থেকে, সেটা হচ্ছেন এনামুল হক বিজয়। আনফর্চুনেট ফর হিম, নট বিকজ তার ফর্ম খারাপ, জাস্ট বিকজ টিমের কম্বিনেশন, টিম ব্যালেন্সটা ঠিক করতে হবে। মেহেদী মিরাজ একাধারে আমাদের ব্যাটিংটাতেও ইমপ্রুভমেন্ট আনবেন, বোলিংয়েও ডেফিনেটলি তিনি আমাদের ওয়ান অফ দ্য বেস্ট স্পিন বোলার্স অ্যাট কারেন্ট টাইমস। সো সেই জায়গা থেকে বিবেচনা করলে এনামুল হক বিজয়ের জায়গায় মিরাজ ঢুকে যাবেন। তবে সেই ক্ষেত্রে একটা ক্রাইসিস হয়ে যায় ওপেনিং স্লটটা নিয়ে। ওপেনিং স্লটে আসলে কে ব্যাট করবেন? নাজমুল হোসেন শান্তই একমাত্র ক্যান্ডিডেট আছেন বাদ বাকিদের মধ্যে যিনি এই ওপেনিং স্লটটা ধরতে পারেন, এবং এর আগেও 6টা টেস্ট ম্যাচে তিনি দুঃখিত 6টা ইনিংসে নাজমুল হোসেন শান্ত কিন্তু ওপেন করেছেন, এবং সেই অভিজ্ঞতা তার রয়েছে। সুতরাং বাংলাদেশ যদি পরিবর্তনটা আনতে চায় এবং বিজয়ের জায়গায় মিরাজকে ঢোকাতে চায়, সেই ক্ষেত্রে নাজমুল হোসেন শান্তকে হয়তো আমরা ওপেন করতে দেখতে পারি দ্বিতীয় টেস্ট ম্যাচে কলম্বোতে। এবারে আসি বাংলাদেশের বোলিং সেটআপটা কেমন হবে। আমি আফগানিস্তান এবং পাকিস্তানের টেস্ট এর কথা বলছিলাম, শ্রীলঙ্কা যাদের বিরুদ্ধে এই মাঠে শেষ দুটো টেস্ট খেলেছে 2023 এবং 24-এ, সেখানে কিন্তু শ্রীলঙ্কাকে আমরা দেখেছি তারা পাকিস্তানের সঙ্গে টেস্টটাতে মাত্র 2জন পেস বোলার খেলিয়েছে, এবং যখন আফগানিস্তানের সঙ্গে খেললো তখন কিন্তু তারা 3জন পেস বোলারকে খেলিয়েছে। সুতরাং শ্রীলঙ্কা যদি 3 পেসার খেলায়, বোঝাই যাচ্ছে যে তারা পেসারদের উপর একটুখানি ভরসা বেশি রাখতে চাইছে, এবং সেই সাথে প্রভাত জয়সূর্যকে বাল্ক অফ দ্য স্পিনিং লোড তারা দিতে চায়। বাংলাদেশও কি একই পথে হাঁটবে কিনা? যদি একই পথে হাঁটে, সেই ক্ষেত্রে কিন্তু নাইম হাসান বাদ পড়ে যাবেন, এবং নাইম হাসানের জায়গায় হয়তো এবাদত খালেদ এবং সেই সাথে হাসান মাহমুদ দলে থাকবেন। তবে আমার কাছে মনে হচ্ছে সেরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। নাইম হাসানের যে উচ্চতা আছে, যে ধরনের অফস্পিনটা তিনি করেন, ডেফিনেটলি মিরাজের চেয়ে ভিন্ন ধরনের একটা অফস্পিন অপশন বাংলাদেশ পেয়ে যায়, এবং হাসান মাহমুদ যে ফর্মটা দেখেছে তিনি ডেফিনেটলি দলের সঙ্গে থাকছেন, এবং নাহিদ রানাকে আমার কাছে মনে হচ্ছে দ্বিতীয় টেস্টে ডেফিনেটলি বাংলাদেশ রেস্ট দেবে। প্রথম ম্যাচটা এমনিতেও তার ভালো যায়নি, এবং তার জায়গায় আমার মনে হচ্ছে এবাদত হোসেন সুযোগ পেয়ে যাবেন। বহুদিন বাদে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জার্সিতে আমরা এবাদত হোসেনকে দেখবো। তিনি ইনজুরি নার্স করে ফিরে এসেছেন, এবং এবাদত বেশ ক্ষুধার্ত এই মুহূর্তে আমার মনে হয় পারফর্ম করার জন্য। নিউজিল্যান্ড এই দলের বিরুদ্ধে 4 দিনের ম্যাচটাতেও ফ্ল্যাট উইকেটের মধ্যে এবাদত দারুণ বল করেছেন, এবং এবাদতের যে ভালো গুণটা সেটা হচ্ছে তিনি খুব সহজে তার লেন্থ ভ্যারি করতে পারেন, সেটা হোয়াইট বল ক্রিকেটে হোক, রেড বল ক্রিকেটে হোক। এবাদতের সূচনাটাই কিন্তু বাংলাদেশের সঙ্গে হয়েছিল টেস্ট ক্রিকেটে, এবং তিনি নিজেকে অনেক বেশি পরিণত করে এনেছেন। আর আমার কাছে মনে হয় যে নতুন বলে ভালো বল করার পাশাপাশি পুরনো বলেও এবাদত কিন্তু রিভার্স সুইং এর যে ব্যাপারটা সেটা ধাতস্থ করতে পেরেছেন। তার কাছে বেশ কিছু ধারালো বোলিং অপশনস রয়েছে, যেমন বাউন্সার তিনি ভালো দিতে পারেন, তিনি ইয়র্কার ভালো দিতে পারেন, এবং রিভার্স সুইংটা তিনি যদি ব্যবহার করতে পারেন, পুরনো বলেও এবাদত বেশ এফেক্টিভ হতে পারেন এই মাঠে। সুতরাং আমার মনে হচ্ছে বাংলাদেশ 2জন পেস বোলার নিয়েই নামবে, সেখানে হাসান মাহমুদ এবং এবাদত সুযোগ পেয়ে যাচ্ছেন। এবাদত নাহিদ রানাকে রিপ্লেস করবেন, এবং মেহেদী মিরাজ যদি এনামুল হক বিজয়কে রিপ্লেস করেন, সেই ক্ষেত্রে দুটো পরিবর্তন দেখছি আমি বাংলাদেশের স্টার্টিং 11-এ। এবারে প্রথম থেকে যদি নিচের দিকে নেমে আসি, বাংলাদেশের প্রাথমিক একাদশটা কেমন হতে পারে। সাদমান ইসলাম এবং শান্ত ওপেন করছেন, তারপর 3 নম্বরে মবিনুল হক, 4 নম্বরে মুশফিকুর রহিম, 5 নম্বরে লিটন কুমার দাস, 6 নম্বরে মেহেদী হাসান মিরাজ, 7 নম্বরে জাকের আলী অনিক, 8-এ নাইম হাসান, 9-এ তাইজুল ইসলাম, এবং তারপর 10-11-তে হাসান মাহমুদ এবং এবাদত হোসেন। এটাই হতে পারে বাংলাদেশের ওয়েল ব্যালেন্সড একটা স্টার্টিং 11, এবং এই 11টার কিছু সুবিধার কথা বলে আমার ভিডিওটা শেষ করতে চাই। প্রথমে যদি দেখি বোলিং অপশনসের দিকে, বাংলাদেশ প্রথম টেস্টে মাত্র 4জন বোলার নিয়ে খেলেছিল। এই টেস্টে যদি বাংলাদেশ মিরাজকে ঢোকায় এবং এনামুল বিজয়কে বাদ দেয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ 5জন প্রতিষ্ঠিত বোলার নিয়ে বল করতে পারবে, যেখানে 2টো স্পিন বোলিং অপশন আছে অফ স্পিন, এবং একটা লেফট আর্ম স্পিন বোলিং অপশন তাইজুলের,
আর অন্যদিকে 2 পেসার রয়েছেন হাসান মাহমুদ এবং এবাদত হোসেন। সো এইটাই কিন্তু একটা বড় ব্যালেন্স দলের মধ্যে তৈরি করে দেয় এবং মেহেদী হাসান মিরাজ তার যে অ্যাবিলিটি রয়েছে, তিনি আসলে জাকেরের উপরে বা নিচে 6 বা 7 যেখানেই ব্যাট করতে নামুক না কেন, তিনি নিজে তো টপ অর্ডারের সঙ্গে পার্টনারশিপ করতেই পারেন, লোয়ার অর্ডার ব্যাটারদের সঙ্গেও কিন্তু পার্টনারশিপ করে বড় ইনিংস খেলার অভিজ্ঞতা তার রয়েছে। সুতরাং সেই পজিটিভ দিকটাও বাংলাদেশ ব্যবহার করতে পারে। এবং আরো বড় যে ব্যাপারটা, নাজমুল হোসেন শান্তর উপর একটা বড় দায়িত্ব রয়ে গেছে, তিনি যেহেতু টেস্ট টিমের ক্যাপ্টেন, তার উপর কিন্তু অনেক সিদ্ধান্তর একটা দায়িত্ব পড়তে যায়। সে জায়গায় সিনিয়র ক্রিকেটার হিসেবে তিনি লিটন এবং মুশফিকুরকে পাশে পাচ্ছেন ঠিক আছে, তবে মেহেদী হাসান মিরাজকেও তিনি যখন তার লিডারশিপ করে পাশে পাচ্ছেন, তখন কিন্তু একটা সুবিধা তিনি অবশ্যই পেয়ে যাবেন এই টেস্টে, যখন বিভিন্ন সময় কিছু ক্রিটিক্যাল ডিসিশনস নিতে হবে। তো আপনাদের কাছে কি মনে হয়, আসলে বাংলাদেশের 11 এবং শ্রীলঙ্কার 11টা নিয়ে আপনাদের কোনো মতামত রয়েছে কিনা জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে, এবং সেই সাথে আপনাদের প্রেডিক্টেড 11-এর সঙ্গে কোনো দিকে অমিল রয়েছে কিনা আমার প্রেডিকশনের, সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। লাইক করবেন ভিডিওটি, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। ভালো থাকবেন সবাই।